নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন ও সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ অধিবেশন আজ। থমথমে খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, অবরোধ শিথিল থাকলেও বন্ধ সব ধরনের যান চলাচল। মামলার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় নেতানিয়াহুর সম্মতি স্বাগত জানালো আরব দেশগুলো। হামাস না মানলে ইসরায়েলের পদক্ষেপে আপত্তি থাকবে না যুক্তরাষ্ট্রের। Hamas rejects the deal, which is always possible. They're the only one left. Everyone else has accepted it. But I have a feeling that we're going to have a positive answer. সাবেক এমপি গফুর ভূঁইয়া নানা বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তারেক রহমানকে নাঙ্গলকোট বিএনপির চিঠি। শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্সের কথা জানালেন নেতারা। মহা অষ্টমীতে ৫ নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। রামকৃষ্ণ মঠ ও মিশনগুলোয় কুমারী পুজোর আনুষ্ঠানিকতা। পূজার ছুটিতে পর্যটকের কোলাহলে মুখর কক্সবাজার। আগামী এক সপ্তাহের আগাম বুকিং হোটেল মোটেলগুলোয়। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত ভালো লাগছে যে ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমরা ৬ জন ফ্যামিলি ট্যুরে আসছি। ঘোরার জায়গাটাই হচ্ছে বিচ, তো এইটার সৌন্দর্য বলার ভাষা নাই। এসে খুব ভালো লাগতেছে, মানে বাচ্চাগুলার খুশি দেখে আমরা অনেক খুশি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সহযোগিতা করবে জাতিসংঘ। সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলেও জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। নিউ ইয়র্ক সফরের ৮ম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে। বৈঠকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে। প্রধান উপদেষ্টা ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও নির্বাচনে পূর্ণ সহযোগিতার কথা জানান। মিটিংটা তো আর এত কিছু থাকে না, উনিও তার ফুল সাপোর্ট এবং সলিডারিটি জানিয়েছেন এ বিষয়ে। কিন্তু স্পেসিফিক তো অনেক পরে আলোচনা হয় বা একটু পরে আলোচনা হয়। এটা আরো ওনার থেকে মানে জুনিয়র লেভেলে আলোচনাগুলো হয় কি কি বা এটা হয়তো বা রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি আছেন তারা এটা দেখবেন। আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া আলাদা বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের আগে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষকদের বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোর প্রতি অর্থ পাচার বিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে, এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে।
বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে স্বাধীন পর্যালোচনায় সহায়তা দেবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাওয়াব ফাতেমা। এছাড়া সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ৮ বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিরাপত্তা এবং আঞ্চলিক বেশ কিছু ঝুঁকিতে রয়েছে। যে সংকটের সমাধান খোঁজার লক্ষ্য নিয়ে বেশ কিছু কাজ করেছে বাংলাদেশ, তবুও তার সমাধান মেলেনি। এবার জাতিসংঘের সহযোগিতায় অংশীজন দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ আয়োজন করেছে রোহিঙ্গা কনফারেন্সের, যার মাধ্যমে আশু সমাধান খোঁজাই মূল লক্ষ্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট নিয়ে আজ রাতে বিশেষ অধিবেশন বসছে জাতিসংঘ সাধারণ পরিষদে। সেখানে সংকট নিরসনে অর্থাৎ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বৈশ্বিক নানা সংকটের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ না হারায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। 2017 থেকে 2025 8 বছর পার হলেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হয়নি। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক উদ্যোগ তো বটেই, কাজে আসেনি জাতিসংঘের কোনো প্রচেষ্টাও। সব মিলিয়ে 15 লাখের বেশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবও। গেল বছর রোজায় আগামী ঈদের আগে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন এমন আশার কথাও শুনিয়েছিলেন সরকার প্রধান। যদিও বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী আরাকান আর্মির হাতে। এ অবস্থায় ডক্টর ইউনূসের প্রস্তাবে সাড়া দিয়ে রাতে রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে জাতিসংঘে। সেটা হলো যে একটা নন স্টেট অ্যাক্টর কিন্তু আমাদের বর্ডার পুরোটা কন্ট্রোল করতেছে এখন, এবং তারা রাখাইন স্টেটের প্রায় সমস্ত দক্ষিণের কিছু অংশ বাদ দিলে এবং সিটওয়ে বাদ দিলে, শহরটা বাদ দিলে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কাজে এই যে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর, কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ তো একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই বৈঠক থেকে সংকট সমাধান হয়ে যাবে তা ভাবার সুযোগ নেই বলে জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা জিনিস আমাদের আশা করা কিন্তু উচিত হবে না যে আমরা যা চাই শুধুই তাই ওখান থেকে বেরিয়ে আসবে, কারণ এটা একটা ইউএন প্রোগ্রাম। কিন্তু আমরা অবশ্যই আমাদের অবস্থানটা ধরবো, কিন্তু এবং সেটা চাইবো যে যেন রিফ্লেক্টেড হয় তাদের সবকিছুতে, কিন্তু 100% সেটাই হবে এটা কিন্তু আমাদের প্রত্যাশা করা উচিত হবে না, কারণ বিভিন্ন মতামত আছে লোকজনের। সুদান, ইউক্রেন ও গাজা পরিস্থিতি তুলে ধরে সরকার বলছে এ অবস্থায় রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রাখা জরুরি। একটা টেন্ডেন্সি থাকে যে আগের গুলি আছে, এখন যেটা আছে সেটা নিয়ে সবাই ব্যস্ত, আপনারাও মিডিয়াও কিন্তু যেটা কারেন্ট ক্রাইসিস সৃষ্টি হয়েছে সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়। তো সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান না হলে কেবল বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো অঞ্চলে যে অস্থিরতা বাড়তে পারে সেই বার্তাও দেবে বাংলাদেশ। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, আরেকদিকে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ভরণ পোষণে বৈশ্বিক কর্মসূচি জয়েন্ট রেসপন্স প্ল্যানে আন্তর্জাতিক বরাদ্দ ক্রমশ কমতে থাকা। এরকম বাস্তবতায় এই সংকট নিয়ে আরেকবার বিশ্ববাসীর সামনে কথা বলবেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা থাকবে এই সংকটের টেকসই সমাধানে যেমন আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে, একই সাথে তাদের জীবন মান উন্নয়ন এবং নিরাপদ প্রত্যাবাসনও নিশ্চিত করার অন্তত একটা পথনকশা খুঁজে পাওয়া যাবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো বলবৎ রয়েছে 144 ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জুম্মুর ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না কোনো অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি। খাগড়াছড়িতে হামলা, ভাঙচুর ও রামগড়ে বিজিবির উপর হামলার ঘটনায় মামলা হয়নি। এছাড়া গুইমারায় সংঘর্ষে আহত 13 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত 3 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বান্দরবান ও রাঙামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে
গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষ হামলা হয়। তখন খাগড়াছড়ি সদর পৌর এলাকা ও গুইমারা এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। দর্শক, আমরা খাগড়াছড়ির বর্তমান অবস্থা জানবো আমার সহকর্মী রিয়াজ রায়হানের মাধ্যমে। রিয়াজ, জনজীবন স্বাভাবিক করার জন্য প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ দেখছেন আপনি? প্রশাসন চেষ্টা করে যাচ্ছে। এখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসন, জেলা পরিষদ রয়েছে, পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংস্থা যারা রয়েছেন তারা সবাই মিলে চেষ্টা করছেন যাতে জনজীবনে এই যে একটা ভীতি আতঙ্ক ছড়িয়েছে গেল সপ্তাহখানেক ধরে সেটি কমিয়ে সেটি প্রশমন করে যাতে অন্তত স্বাভাবিক বা পথে ফিরে আসতে পারে। এই যে শান্তির জনপদ পাহাড়, সেই পাহাড় শান্ত পাহাড় আবার শান্ত হওয়ার জন্য যতটুকু করা যায় ততটুকু চেষ্টা করা হচ্ছে। যেহেতু এখন 144 ধারা বলবৎ রয়েছে সেহেতু জনসাধারণের চলাচল এবং যানবাহন চলাচল সীমিত রয়েছে। পাশাপাশি যুগ্ম ছাত্র জনতার ব্যানারে যেই অবরোধটি চলেছে এবং গতকাল 12টা থেকে যেটি মূলত শিথিল করা হয়েছে সেটি এখনো শিথিল রয়েছে। তবে খুব একটা দূরপাল্লা, যেটি বলছিলেন আগেই যে দূরপাল্লার যানবাহন তো চলছে না, শহরের ভিতরেও যানবাহন চলছে ছোট ছোট, তবে সেগুলো নিয়ন্ত্রিত এবং সেখানে তল্লাশি করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা বিশেষ করে সেনাবাহিনী বড় বড় টহল দিচ্ছে এবং সেখানে চেকপোস্ট বসানো হয়েছে বেশ কয়েকটি পুরো শহরের মধ্যে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা কেউ করতে না পারে বা কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে। সেজন্যই প্রত্যেকটি যারা পায়ে হেঁটে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে তাদেরকেও যেমন তল্লাশি করা হচ্ছে, পাশাপাশি যারা মোটরসাইকেল এবং অটোরিকশা সহ বিভিন্ন ছোটখাটো যানবাহনে চলাচল করছে তাদেরকেও থামিয়ে তল্লাশির মুখে পড়তে হচ্ছে। কারণ এটি এবং কর্মকর্তারা বলছেন এটি শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে, যাতে কোনো ধরনের সাধারণ মানুষ যারা রয়েছেন এখানে পাহাড়ি বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য বা দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য রয়েছে সেটি যাতে বিনষ্ট করার অপচেষ্টা কেউ করতে না পারে, তৃতীয় পক্ষ যাতে এই যে আন্দোলন চলমান এই ঘটনার ভিতরে যাতে ইন্ধন দিতে না পারে বা ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে, সেই জন্যই তারা চেষ্টা করে যাচ্ছেন। আর আজকে কিছুক্ষণ পর একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে 24 ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার এবং জিওসি তিনি হয়তো আসবেন সেনাবাহিনীর, তিনি খাগড়াছড়িতে আসবেন। প্রথমবারের মতো এই ঘটনাটি ঘটে যাওয়ার পরেই এসে সেনাবাহিনীর কার্যক্রম, পাশাপাশি আরও নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নেওয়া যায় সবকিছু মিলিয়ে গণমাধ্যমের সামনে তাদের পরিকল্পনার কথা হয়তো তুলে ধরবেন বা পরবর্তী কী কী করণে সেটি হয়তো তুলে ধরবেন। সকাল 9টার দিকে এই ব্রিফিংটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে খাগড়াছড়ি ব্রিগেড হেডকোয়ার্টার কার্যালয়ে। জি, এবং সেই সম্মেলনের খবরও আপনার কাছ থেকে জানবো রিয়াজ, ধন্যবাদ আপনাকে। গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের জন্য 20 দফা পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউস। এটি প্রকাশের কয়েক মিনিট পরেই হোয়াইট হাউসে পরিকল্পনা নিয়ে ভাষণ দেন ট্রাম্প। সাথে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীও। ট্রাম্প জানান ইসরায়েল সহ অন্যান্য দেশ তার উপস্থাপিত কাঠামো গ্রহণ করেছে, তবে এখনও এই প্রস্তাবে সম্মতি জানায়নি হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই প্রস্তাব না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দেন ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফা পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে আরব দেশগুলো। সোমবার এই ইস্যুতে যৌথ বিবৃতি দেয় কয়েকটি দেশ। এতে গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে পরিকল্পনাকে স্বাগত জানায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ইন্দোনেশিয়া। পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতেও আগ্রহী দেশগুলো বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এছাড়াও প্রস্তাবিত 20 দফাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও স্পেন। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। কখনো সরকারি কর্মকর্তার কলিজা খুলে ফেলার হুমকি, কখনো পতিত আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ আর পুনর্বাসন, নেতাকর্মীদের লাঞ্ছিত করার ঘটনাও অহরহ। লাগামহীন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত সমালোচিত হয়ে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে স্থানীয় নাগলকোট বিএনপি।
নেতাদের হুঁশিয়ারি, দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের অবস্থান জিরো টলারেন্স। এভাবেই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলামের কলিজা খুলে ফেলার হুমকি দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেন গফুর ভূঁইয়া। এছাড়া গেল আগস্টে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করে অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সম্মেলন। এ নিয়েও বিতর্কের মুখে পড়ে স্থানীয় বিএনপি। পতিত আওয়ামী লীগ পুনর্বাসন সহ এমন 9টি অভিযোগ তুলে ধরে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠিও দেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই ধরনের কথাবার্তা বলাতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করি আমরা এই জন্য একটা অভিযোগ দিয়েছি। আমি বিব্রত হইলে কি, আমার তো দল যদি বিব্রত না হয় আমার তো এখানে কিছু করার নেই। ওনাকে শোকজ করা হয়েছে, এখন এটা বিচারাধীন অবস্থা আছে। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। এরই মধ্যে সেই নোটিশের জবাবও দিয়েছেন তিনি। পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপির হাইকমান্ড। তাকে শোকজ করা হয়েছে, সে হয়তো জবাব দিয়েছে, সেটার ব্যাপারে দল বিবেচনা করছে কি করা যায় না করা যায়। যে কোনো অন্যায়কারীর বিষয়ে দলের জিরো টলারেন্স, চেয়ারম্যান সাহেবের জিরো টলারেন্স। সুতরাং আমাদের যত বড় নেতাই হোক, তারা সাংগঠনিক আওতার ভিতরে আমাদের দল থেকে আনা হচ্ছে। নীতি বহির্ভূত এমন নানা অভিযোগে এখন পর্যন্ত প্রায় 7,000 নেতাকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া পদ স্থগিত, অপসারণ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আরো অনেকের বিরুদ্ধে। কোথাও কোথাও আমরা পদক্ষেপও নিয়েছি। তার ডকুমেন্ট যখন পাওয়া গেছে তাকে বাদ দেওয়া হয়েছে। আমি নিজে এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছি যে কমিটি থেকে এদেরকে বাদ দিয়ে কমিটি করা হোক। এ বিষয়ে গফুর ভূঁইয়ার কাছে মন্তব্য জানতে চাইলেও যোগাযোগ করা যায়নি। 8ম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে সময়ে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন গফুর ভূঁইয়া। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, নানা আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে দুর্গা পূজার মহা অষ্টমী। আজ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা। এছাড়াও বিশেষ আয়োজন হিসেবে থাকবে কুমারী পূজাও। মন্দিরের পূজার আরও খবরাখবর জানাবো আমার সহকর্মীদের মাধ্যমে। প্রথমে বাড়িধারা ডিওএইচএস থেকে পূজা মণ্ডপের খবরাখবর জানাবেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, আজ তো মহা অষ্টমী, পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে কিনা এবং ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের উদ্দীপনা কেমন দেখছেন, সবশেষ খবরাখবর জানাবেন আমাদের। প্রথম বিষয় হচ্ছে, আমি বাড়িধারা ডিওএইচএস থেকে কিছুক্ষণ আগেই চলে এসেছি বনানী পূজা মণ্ডপে, যেটি বনানী গুলশান বেশ বড় পরিসরে যেখানে পূজার আয়োজনটি করা হয়। সেখানেও এসে দেখলাম যে বিহিত পূজা এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমার ঠিক এ পাশটাতে একজন পুরোহিতের নেতৃত্বে সাথে আরও 2জন পুরোহিত রয়েছেন। তারা 3 জন মিলে এই মুহূর্তে আসলে বিহিত পূজার যে আনুষ্ঠানিকতা বা যে আচার সেগুলো তারা সম্পন্ন করছেন। একটু আগেই আমি দেখছিলাম যে মন্ত্রপাঠ চলছে, পুরোহিতের নেতৃত্বে বাকি যে 2জন রয়েছে তারা মন্ত্রপাঠ করছিলেন। একই সঙ্গে যেই অনুষঙ্গগুলো বা যেই উপকরণগুলো পুজোতে রাখতে হয় কিংবা সামনে রাখতে হয় সেগুলো আসলে আমরা দেখেছি যে খুব সুসজ্জিতভাবে সেখানে রাখা হয়েছে এবং নারীরা উলুধ্বনি দিয়ে তাদের যে আচারের যে আনুষ্ঠানিকতা সেটি তারা পালন করছিলেন। খুব সকালবেলাতে খুব যে ভক্ত অনুরাগী এসেছে সেটি বলার সুযোগ নেই, তবে গত ঘন্টার চাইতে, অর্থাৎ এখন তো প্রায় 8:30 বাজে, 7:30টার সময় যখন আমরা এখানে এসেছিলাম সেই সময় থেকে এই সময়ে আরও অন্তত বেশ কিছু মানুষের সমাগম ঘটেছে এবং যেহেতু অষ্টমীর দিন, মহা অষ্টমী ছুটির দিন রয়েছে, সেই ছুটির সকালে বিভিন্ন জায়গা থেকে কিংবা বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে থাকবে, মানুষজন আসতে থাকবেন, যে বিশেষ করে যারা বিভিন্ন মন্দিরে ঘুরে থাকেন প্রতিমা দর্শনের জন্য,
সেই রকম মানুষগুলো আসলে খুব সকালবেলাতেই আজকে বেরোবেন, কেননা আজকের পরে আর মাত্র 2 দিন তারা সময় পাবেন তাদের সেই দেবী অর্চনার জন্য। আজকে মহা অষ্টমী, আগামীকাল মহা নবমী, তারপর দশমীর দিনে তো বিসর্জন হবে। সব মিলিয়ে ভক্ত অনুরাগী যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা যেটি বলছেন যে এই যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে তারা সেই আরাধনার যেই কাজটুকু সেটুকু তারা সম্পন্ন করতে চান, একই সঙ্গে সবার মঙ্গল কামনায় প্রার্থনার জন্যই তারা মণ্ডপগুলোতে আসছেন। ছোয়া তাজনুর, আপনার কাছ থেকে খবরাখবর জানছিলাম বনানের পূজা মণ্ডপের। এবার একটু খুলনায় যেতে চাই, আমার সহকর্মী আছেন সেখানে প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনার কি অবস্থা এবং অষ্টমীতে দিনভর আর কি কি আয়োজন থাকছে, সবশেষ খবরাখবর জানাবেন আমাদের। সকাল থেকেই পূজার যেহেতু তিথি রয়েছে সোয়া, অষ্টমী তিথি, সে কারণেই কিন্তু সকাল সকালে মন্দিরে পূজার আয়োজন শুরু হয়েছে এবং এই পূজার আয়োজনের যে পদ্ধতি সেটি আমরা যে মন্দিরটিতে রয়েছি রূপসা মহাশ্মশান মন্দির দেখতে পাচ্ছেন যে এখানে পুরোহিত পুণ্যার্থী আয়োজক যারা রয়েছে তারা কিন্তু এখানে হাজির হয়েছে। যে প্রশ্নটি করেছেন আজ কি কি থাকছে, প্রথমত সকাল 9টা 57 মধ্যে এই যে পূজাটি মহা অষ্টমীর পূজা সেটি সম্পন্ন করতে হবে, যদিও তার তিথিকাল আরও কিছু সময় থাকবে। তবে আজকে দুটো বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। প্রথমত হচ্ছে যে অষ্টমীর সপ্তাদি কল্পারম্ভ, তারপরেই রয়েছে কুমারী পূজা। এটি অবশ্য সব মন্দিরে না হলেও কিছু কিছু মন্দিরে হয়ে থাকে, কারণ মনে করা হয় নারী শুধু ভোগ্য নয়, নারী হচ্ছে পূজ্য। সে কারণে নারীকেই দেবী রূপে জ্ঞানী রূপে পূজা করা হয় আজকের এই মহা অষ্টমী তিথির মধ্য দিয়ে। এরই সঙ্গে আজকে রয়েছে আরও একটি পূজা, বিশেষ পূজা, সেটি হচ্ছে সন্ধি পূজা। সন্ধি পূজাটি মূলত অষ্টমী তিথি এবং নবমী তিথির যে সন্ধিক্ষণটা রয়েছে, মাঝখানের যে অংশটা রয়েছে, সেই অংশে মূলত সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এবং মনে করা হয় দেবী দুর্গা ঠিক এই সময়ে চামুণ্ডা রূপ ধারণ করে মহিষাসুরকে আক্রমণ করেছিল। সেই লক্ষ্যেই কিন্তু এই সন্ধি পূজাটা আয়োজন করা হয়। এখনও পর্যন্ত মন্দিরে ভিড় হতে শুরু করেছে। যারা ভক্তকুল রয়েছে তারা অভুক্ত থেকে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করবেন, দেবীর কাছে আশীর্বাদ চাইবেন এবং সময় মতো সব মন্দিরে মহা অষ্টমীর যে পূজাগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে। এবং মনে করে আজকে বিশেষ পূজা অষ্টমীর দিন, এই পূজার মধ্য দিয়ে জাগতিক দেশে সম্পদশালী হবে, শান্তিময় হবে এবং সকলে মিলে ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবে। সোয়া প্রবীর, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। দুর্গোৎসব আদতে অসুর নিধনের পূজা, মহিষাসুরকে বধ করে আর দেবতাদের স্বর্গরাজ্য ফেরানোর সেই ইতিকথা। শাস্ত্রোক্তের মধ্যে পরবর্তীতে সেই মহিষাসুরই আবার পূজিত হন মর্তের মানব কোলে, তাও 10 ভুজা দেবী দুর্গার সঙ্গেই। কিন্তু অসুর রাজ হয়েও কেন পূজিত হন মহিষাসুর? যে দেবী তাকে বধ করলেন তার সঙ্গেই কেন আরাধনা পাবেন তিনি? শাস্ত্র, পৌরাণিক কাহিনী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে উত্তর খোঁজা হয়েছে প্রতিবেদনে। আশ্বিনের শারদীয় প্রাতে জেগে উঠুক আলোকমণি। ব্রহ্মা বর দিয়ে মহিষাসুরকে বলেছিলেন কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। দাম্ভিক অসুরাজ জানতেন না নারীর হাতেই লেখা আছে তার বধকাব্য। শারদোৎসবের নায়িকা চরিত্র যদি হন দেবী দুর্গা, তাহলে অশুভ শক্তি যাকে দেবী বধ করেছেন তিনি হলেন মহিষাসুর। দেবী দুর্গার অসুর বধের সেই কল্পদৃশ্য ফুটিয়ে তোলা হয় পূজার চালচিত্রে। পুরাণ মতে রাজা রম্ভের তপস্যায় খুশি হয়ে অগ্নিদেবতা আশীর্বাদ করেন তার ছেলে হবে মর্ত আর অসুরলোকের একচ্ছত্র অধিপতি। পরে রম্ভের সাথে স্বর্গের এক অপ্সরা মহিষীর মিলনে জন্ম হয় মহিষাসুরের। দুর্গাপূজা মুখ্যত আবর্ত হয় এই অসুরবধের পর্ব ঘিরে। ব্রহ্মা বললেন যে এটা আমার বরে বলিয়ান, তাকে তো কোনো পুরুষ দ্বারা নিহত করা সম্ভব নয় বা তার জীবন নাশ করা সম্ভব নয়। তখন সব দেবতাগণ তাদের সেই সর্বশক্তি দিয়ে এক দেবীকে আবাহন করলেন, তিনি হচ্ছেন মা দেবী দুর্গা। এক বা দুবার নয়, পুরাণ মতে 3 বার অসুর বধ হন দেবীর হাতে। তাই তো দেবীর আরেক নাম মহিষাসুর মর্দিনী। দুর্গারূপে অসুর আর কালীরূপে রক্তবীজ বিনাশ করেন তিনি। মৃত্যুর আগে দেবীর কাছে মহিষাসুরের প্রার্থনা ছিল 10 ভুজার পাদপদ্মে থেকে দেবীর সঙ্গেই পূজিত হওয়ার। সেই থেকে দুর্গোৎসবে দেবী দুর্গার প্রতিমায় স্থান পায়
মহিষাসুরও। মহিষাসুর তখন দেবীর কাছে বর প্রার্থনা করেন যে আমি যেন সবসময় আপনার পদতলে এইভাবে মরতে গিয়ে হোক বা যেখানে আমি থাকি না কেন আমি যেন আপনার সঙ্গেই থাকতে পারি, আমিও যেন পূজিত হই। দুর্গার পূজার সঙ্গে আমরা মহিষাসুরেরও পূজা করে থাকি, এই কারণে তিনিও আমাদের পূজ্য। ভিন্ন লোকগাথা আর দৃষ্টিভঙ্গি আছে স্থানভেদে। কিছু জাতিগোষ্ঠীর বিশ্বাস অত্যাচারী অসুর নয়, বরং মহাবিক্রমাশালী আর প্রজাবাৎসল রাজা ছিলেন মহিষাসুর। দেবতা রাক্ষসদের যুদ্ধ নয়, বরং আর্য অনার্যের লড়াইয়ের মারপেচে ইতিহাসে এমন নেতিবাচকভাবে তুলে ধরা হয় তাকে। আজও সাঁওতালদের ঘরে পূজিত হন অসুর। তারা তাদের পূর্বপুরুষ বা হুদুদ দুর্গা হিসেবে সম্মান করে এবং দেবী দুর্গাকে তাদের পূর্বপুরুষের হত্যাকারী হিসেবে দেখে। তাই দুর্গাপূজার সময় শোক পালন করে কেউ কেউ। আদিবাসীদের ভিতর ঠিক এই রকম, তারা দেবী দুর্গাকে অর্চনা করে না, তারা ওই দিনে মহিষাসুরকে অর্চনা করে। আদিবাসীদের লোকগাথাতে আছে যে মহিষাসুর একজন রাজা ছিলেন, খুব বলিষ্ঠ প্রতাপশালী একজন প্রজাবৎসল রাজা ছিলেন। তাকে গৌর বর্ণা এক নারীকে দিয়ে হত্যা করানো হয়েছিল, এমন তাদের লোকগাথাতে পাওয়া যায়। শাক্ত দর্শন অনুসারে বহুমাত্রিক মহিষাসুর মূলত মানুষের ভেতরের অহংকার আর অজ্ঞতার প্রতীক। তাই সবকিছু ছাপিয়ে মহিষাসুর বধ অশুভ শক্তির বিনাশ আর শান্তি প্রতিষ্ঠার প্রতীক, এমনটাই মত ভক্তকুলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। লম্বা ছুটির সুযোগে সরগরম পর্যটন শহর। ছোট বড় সব হোটেল মোটেল পরিপূর্ণ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যও চাঙ্গা। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। গত 4 দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। দুর্গাপূজার ছুটিতে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। ইনানি, হিমছড়ি সহ দর্শনীয় অন্যান্য স্থানগুলোও কোলাহলে মুখর। এত ভালো লাগছে যে ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমরা 6 জন ফ্যামিলি ট্যুরে আসছি। ঘোরার জায়গাটাই হচ্ছে বিচ, তো এইটার সৌন্দর্য বলার ভাষা নাই। কেন জানি মন বারবার টানে এখানে, মানে এমন একটা প্রকৃতি যা দেখে চোখ মানে কখনো জুড়াবে না। 13 ঘন্টা জার্নি করে আজকে আসলাম আমরা, আসতে আসতে তারপরেও এসে খুব ভালো লাগতেছে। মানে বাচ্চাগুলার খুশি দেখে আমরা অনেক খুশি। কক্সবাজারে ছোট বড় বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস পর্যটকে পরিপূর্ণ। আগামী 1 সপ্তাহের আগাম বুকিং শেষ। একটা সপ্তাহ মনে হচ্ছে কক্সবাজার পর্যটকদের ভরপুর থাকবে, টয়টুম্বুরে থাকবে। এরা বিচকে বিচকে এনজয় করতে পারবে। অ্যাটলিস্ট ডিসেম্বর জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি একদম গ্যারান্টিড একটা আমাদের বিজনেস থাকার অপরচুনিটি থাকেই সবসময়। 26 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ ভালোই রিজার্ভেশন আসছে, একদম হোটেল পুরোপুরি ভালোই যাচ্ছে। সমাগম বাড়ায় কক্সবাজারে পর্যটন খাত এখন চাঙ্গা। ভরা মৌসুমে চাপ আরও বাড়বে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। পর্যটকরা আসতেছে এই মৌসুমে, যে পরিমাণ পর্যটক আসতেছে আমরা 5 বছর আগেও সেটা আশা করিনি। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনী ও র্যাবের টহল। সৈকতের 3টি স্পটে সক্রিয় সি সেফ লাইফগার্ড সদস্যরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। অবৈধ মোবাইল হ্যান্ডসেটের রমরমা ব্যবসা চলছে। অর্ধেকের বেশি বাজার দখলে নিয়েছে চোরা কারবারিরা। এতে বছরে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় 2000 কোটি টাকা। অন্যদিকে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ বিনিয়োগ। স্থানীয় হ্যান্ডসেটের দাম কমিয়ে আনার পক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, কর কাঠামোতে সংস্কার প্রয়োজন। অবৈধ হ্যান্ডসেট বাজারজাতকারীদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। বর্তমানে দেশের নেটওয়ার্কে বৈধ মোবাইল সেটের চেয়ে অবৈধ সেট সচল হচ্ছে বেশি। মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন এমআইওবির তথ্য বলছে, এই মুহূর্তে স্মার্টফোনের বাজারের 60% বেশি চোরা কারবারিদের দখলে। দেশে উৎপাদিত হ্যান্ডসেটের উপর চড়া শুল্ক আরোপের কারণে ক্রেতারা চোরাই হ্যান্ডসেটে ঝুঁকছে বলে দাবি স্থানীয় নির্মাতাদের। এর পাশাপাশি ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনআইআর সিস্টেম কার্যকর না থাকাকেই দায়ী করছেন তারা।
আমরা প্রায় নিয়ে কথা বলছি 10 বছর, আমরা অনেক দিন ধরে এটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের বোধহয় সফটওয়্যারও ইমপ্লিমেন্টেড হয়েছে 4-5 ইয়ার্স হয়ে গেল, কিন্তু আমরা এখনও ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমাদের সাথে অনেক পরে পাকিস্তান মার্কেট এসেও কিন্তু তারা এনইআরটা ইমপ্লিমেন্টেড করে ফেলেছে, এবং আমাদের থেকে কিন্তু তাদের গ্রে মার্কেট অনেক কম, লেস দেন 1%। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা যদি এনইআরটা অ্যাক্টিভ করতে না পারি, তাহলে আমরা যে একটা কারেকশন মার্কেট দেখছি সেটা করা ইম্পসিবল হয়ে যাবে। চোরাই হ্যান্ডসেটের অবাধ বাজারজাতের কারণে দেশে নির্মিত হ্যান্ডসেটের উৎপাদনে ধস নেমেছে, উৎপাদন কমেছে 40% বেশি। এনইআর পুরোপুরি কার্যকর হলে নেটওয়ার্কে সিম ও হ্যান্ডসেট লক করার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন মোবাইল অপারেটররা। এই সুবিধা নিশ্চিত করা হলে নেটওয়ার্ক থেকে চোরাই হ্যান্ডসেট বিচ্ছিন্ন করা যাবে। অন্যদিকে কিস্তি ও অন্যান্য আর্থিক সুবিধায় ক্রেতার কাছে স্মার্টফোন সহজলভ্য করা সম্ভব। যদি সিম এবং ক্যারিয়ার লক না করেন তাহলে তাদের যে ইনভেস্টমেন্ট আছে, কারণ আপনি তো একটা ইনভেস্ট করছেন এখানে, সেই ইনভেস্টমেন্টের কোনো সিকিউরিটি নাই। সো এইটা 2-2.5 বছর ধরে এই ডিসকাশন হচ্ছে, আমরা এখনও পর্যন্ত এটার সমাধান পাইনি। আমরা বিটিআরসির সাথে কাজ করছি, আমরা আশা করছি খুব দ্রুত এটার একটা সমাধান হবে। পরিসংখ্যান বলছে চোরাই হ্যান্ডসেটের কারণে বছরে 2000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দেশে উৎপাদিত হ্যান্ডসেট সাশ্রয়ী করতে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে স্তরভিত্তিক কর কাঠামো সহনশীল করার পরামর্শ প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারীর। ইন্টারনেটের দাম সস্তা করা, ইন্টারনেটের মান ভালো করা, মানুষের হাতে হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া এবং সেই ডিভাইসে পর্যাপ্ত সেবা নিয়ে যাওয়া। আর দেশীয় মোবাইল ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের যাতে শুল্ক বৃদ্ধি না হয়, স্টেজ ভ্যাটগুলো যাতে কমে আসে, সেজন্য আমরা পার্সোনালি সরকারকে রিকোয়েস্ট করেছি। এখন সরকারের তো আসলে রেভিনিউ কালেকশনের চাপ আছে। বর্তমানে দেশে 17টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট নির্মাণ করছে। বিটিআরসির তথ্য বলছে মোট চাহিদার 99% পূরণে সক্ষম এসব প্রতিষ্ঠান। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। 15,000 মানুষের বসবাস দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়নে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও জ্ঞানের আলো ছড়াতে রয়েছে 4টি স্কুল, কিন্তু শিক্ষক সংকটে যেন মুখ থুবড়ে পড়তে চলেছে সেখানকার শিক্ষা কার্যক্রম। 550 ছাত্রছাত্রীর জন্য গোটা ইউনিয়নে শিক্ষক রয়েছেন মাত্র 11 জন। দেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, মেঘনা ও তেঁতুলিয়া বেষ্টিত এই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ। ভোলা সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে মনপুরা উপজেলা। সড়ক পথে যেখানে যাওয়ার উপায় নেই, স্পিডবোট, ট্রলার, লঞ্চ বা সি ট্রাকই ভরসা। সেই মনপুরার আরেক বিচ্ছিন্ন জনপদ কলাতলী ইউনিয়ন। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হলেও সেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে তোলা হয়েছিল 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় 550 ছাত্রছাত্রী থাকলেও রয়েছে শিক্ষকের তীব্র সংকট। ক্লাসের জন্য বেশিরভাগ সময়ই শিক্ষকদের অপেক্ষায় কাটে শিশুদের। আমাদের স্কুলে মোট 2 জন স্যার একজন, মনপুরা গেলে আমাদের স্কুলে মাত্র 1 জন স্যার থাকে, তাই আমাকে ক্লাস হয় একটা। আমরা অনেক দূর থেকে আসি কষ্ট করে পড়াশোনা করার জন্য, কিন্তু স্যার না থাকা পর্যন্ত আমাদের পড়াশোনা হয় না। আমাদের 12টা বাজে ক্লাস শুরু হয়, কিন্তু প্রায় 1টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় স্যার কোন সময় আসবে, কোন সময় আমাদের ক্লাস করবে। আমাদের স্কুলে অনেকেই আসে না, কারণ শিক্ষক নাই। শিক্ষকের কারণে ফলানক যে কি করবো। আমাদের বৃত্তি পরীক্ষার সামনে স্যার না থাকে আমাদের সবটা ক্লাস হয় না। কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টে এরকম করে হয়। তো আমরা ভালো রেজাল্ট কিভাবে করব? শিক্ষক সংকটে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় বাবা মা। কিন্তু যাতায়াত কঠিন হওয়ায় কলাতলী থেকে অন্য কোথাও পড়াশোনার জন্য পাঠানো সম্ভব নয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে সংকট দূর করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের। শহর অঞ্চলে আমাদের স্কুলে কোনো স্যার নাই, 1-2 স্যার, বাচ্চারা আগে কষ্ট করি আবার ফিরে চলে যায়, পড়ালেখা হয় না। সুব্যবস্থা নাই যে আমাদের ফলাফানদেরকে যে আমরা অন্য জায়গায় লেখাপড়া করাবো। সংকটের কারণে ছাত্রছাত্রীর পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষকদেরও। প্রত্যেককে নিতে হয় অতিরিক্ত চাপ, ছুটি নিতেও হিমশিম খেতে হয়। ঠিকমতো পাঠদান করতে না পারার অতৃপ্তি তো আছেই। শিক্ষক মাত্র আমরা 2 জন। এই 2 জন শিক্ষক দিয়ে আমাদের 6টা ক্লাস বা প্রতি ক্লাসে 6টা করে সাবজেক্ট মেনটেন করা সম্ভব হয় না। মাঝে মাঝে আমাদের স্কুলের সকল দায়িত্বগুলো আমরাই পালন করতে হয়, দপ্তরি কাজগুলো আমাদেরকে করা লাগে। শিক্ষক সমস্যা থাকার কারণে আমরা যে পরিমাণ পাঠদান করার কথা তা আমরা যথাযথভাবে পাঠদান করতে পারছি না। আমাদের বিদ্যালয়ে 5 জন শিক্ষক এর পদ রয়েছে,
তার মধ্যে আমরা 2 জন কর্মরত আছি, যে 2 জন শিক্ষক দিয়ে আমাদের সকল ক্লাস সমস্ত ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। একজন প্রধান শিক্ষক না থাকাতে আমাদের সিনিয়র স্যার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয় এবং ওনাকে অনেক সময় মাসিক মিটিং সহ উপজেলা বিভিন্ন কাজে যাওয়া লাগে, তখন বিদ্যালয়ে আমাকে একাই সামলানো লাগে। সবকিছুই জানেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। কেন এতদিনে শিক্ষক নিয়োগ হয়নি সেই উত্তর দেওয়ার পাশাপাশি দ্রুতই সমাধানের আশ্বাসও দিলেন তিনি। শিক্ষক স্বল্পতা রয়েছে, তো আমাদের উদ্যোগ বা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের নতুন নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাতে চর কলাতলী থেকে আগে শিক্ষক এখানে দেওয়া হয়। তাছাড়া আমরা ডেপুটেশনের জন্য আমরা লিখেছি। মনপুরা থেকে কলাতলী যাওয়ার একমাত্র মাধ্যম ট্রলার। এই ইউনিয়নে প্রায় 15,000 মানুষ বসবাস করেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঝালকাঠির 4 উপজেলায় বিগত সরকারের আমলে বসেছিল শিক্ষক হাজিরার বায়োমেট্রিক মেশিন। নিম্নমানের এসব মেশিন বসানোর কিছুদিন পরই নষ্ট হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যায়। এসব মেশিনের জন্য প্রতিটি স্কুল থেকে 31,000 টাকা করে তোলা হয়েছিল। শিক্ষকদের কাছ থেকেও কোটি টাকার বেশি হাতিয়ে নেয় তৎকালীন সরকার দলীয় ঠিকাদার। ঝালকাঠি সদরের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভেতরে ঢুকলেই চোখে পড়ে অচল একটি মেশিন। একই চিত্র সৈয়দুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। সদর ছাড়িয়ে রাজাপুর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলার সরকারি প্রতিষ্ঠানগুলোর চিত্র একই। শিক্ষকেরা জানান 2019 সালে স্থাপনের পর মাত্র 1 মাস সচল ছিল মেশিনগুলো। সে সময় প্রকল্পের দায়িত্ব ছিল আওয়ামী লীগ সরকার দলীয় ঠিকাদারদের হাতে। এই যে 31,500 টাকার মতো আমাদের যে খরচ হয়েছে, এই 31,500 টাকা যদি আমরা শিক্ষার্থীদের অন্যান্য পারপাসে আমরা ব্যয় করতে পারতাম, তাহলে সরকারেরও সেদিক থেকে লাভবান হতো, আমরা স্কুল লাভবান হতাম। কিছুদিন চলমান থাকার পরে জানি না কি কারণে এটা অচল হয়ে যায়। কেন্দ্র থেকে যেখান থেকে পরিচালনা করার কথা ছিল, যতটা জানতে পারি যে সেখান থেকে তদারকি কিংবা সঠিক পরিচালনা এটা হচ্ছিল না। প্রতিষ্ঠান প্রধানদের অভিযোগ, 1010 এক একটি বায়োমেট্রিক মেশিনের বিপরীতে উত্তোলন করা হয়েছে 31,000 করে টাকা। জেলার 375 স্কুল থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন প্রধান শিক্ষকেরা। তৎকালীন সরকার দলীয় একটি মহল একটি বাজে কোম্পানি, একটা নিম্নমানের কোম্পানির ডিজিটাল হাজিরা মেশিন বাধ্যতামূলকভাবে বিভিন্ন স্কুলে চাপিয়ে দেয় এবং প্রায় 31,000 টাকা করে তাদের কাছ থেকে গ্রহণ করে। এই অনিয়মের সত্যতা স্বীকার করলেন জেলা শিক্ষা কর্মকর্তা। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিলেন তিনি। সরবরাহ লগ্ন থেকেই কোনোটা 2 দিন চলছে, কোনোটা থেকেই আপনার একদম অকেজ অবস্থায় আছে। স্কুলে গেলে এগুলার বা উপজেলায় গেলে নথিপত্র পাওয়া যাবে না, সাথে সাথে হইলে তখন তদন্ত করলে আসলে অনেক কিছু বের হয়ে আসতো আর কি। এগুলো যারা এদের সাথে জড়িত, যারা এই কাজগুলো নিম্নমানের সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। শরীফ ফারুকি, যমুনা নিউজ। উপমহাদেশের একটি পরিচিত নাম যশোর রোড। সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা সুউচ্চ রেইন ট্রিগুলো সাক্ষী মহান মুক্তিযুদ্ধের। আমেরিকান গীতিকবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত এক কবিতায় উঠে এসেছিল যশোর রোডের জীবন্ত ইতিহাস। ব্রিটিশ শাসন, সিপাহী বিদ্রোহ, জমিদারি শাসন, পাকিস্তানি শাসন সহ 71-এর মুক্তিযুদ্ধের হাজারো গল্প জড়িয়েছিল কাদামাটির সেই সড়কটিতে। September Joshua Road Rickshaw. 50,000 souls in one camp. I saw rows of bamboo huts in the flood, open drains and wet families waiting for food. মনে আছে বিখ্যাত সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা? যশোরের রাস্তা নিয়ে লেখা গীতিকবি অ্যালেন গ্রিন্সবার্গের সেই কবিতায় উঠে এসেছিল 71-এর বাঙালির দুঃখগাথা। সময় পাল্টেছে, কাদামাটির রাস্তা ঢেকেছে পিচের পরতে, কিন্তু যশোর রোডে সগৌরবে দাঁড়িয়ে থাকা রেইন ট্রিগুলো আজও ছায়া দিচ্ছে। কেমন আছে শতবর্ষী গাছগুলো? সেপ্টেম্বর মাসে আমেরিকান কবি অ্যালেন গ্রিন্সবার্গ উনি যখন আসায় এই রাস্তায় শরণার্থীদের দেখে উনি খুব আবেগ প্লাবিত হয়ে পড়ে এবং এরপরে একটা কবিতা লেখে। এটা প্রাচীন নাম হলো গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক। এই সড়কের যে শিশু গাছগুলো আছে, শতবর্ষী শিশু গাছগুলো আছে, এই গাছগুলো যেন দূর থেকে দেখলে মনে হতো
যেন সবুজের বড় একটি ছাতা। মুক্তিযুদ্ধের সময় এই রাস্তা হয়ে ওঠে জীবন্ত এক ইতিহাস। সুউচ্চ গাছগুলোই তার সাক্ষী। তবে শতবর্ষী গাছগুলো যেন বয়সের ভারে ভারাক্রান্ত। কিছু কিছু গাছ খানিকটা দমকা হাওয়া সয়ে যাওয়ার শক্তিও হারিয়েছে। সম্প্রতি সেই সব ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ শুরু করেছে প্রশাসন, যদিও স্মৃতি বিজড়িত বৃক্ষ কাটা নিয়ে আছে মতভেদ। এখন তো একটু রোড চওড়া করে দেওয়ার পর থেকে এখন হচ্ছে আপনার গাছ যেগুলো ডালপালা ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে ওতে মনে করেন বাস তারপর ট্রাক যেগুলো কভার ভ্যান আছে ওইগুলো মনে করেন বেঁধে বেঁধে যায়, মানে রাস্তা চওড়া হয়ে গেছে। আগে তো সিঙ্গেল পানা ছিল। তেমন কোনো স্থাপনা আজ পর্যন্ত এই যশোর রোডকে যশোর সড়ককে কেন্দ্র করে তৈরি করা হয়নি, যেটি দেখে এখানে নতুন যারা আসবে তারা বুঝবেন যে এটা ঐতিহাসিক রোড। বাংলাদেশ জন্মলগ্নের সাক্ষী এই যশোর রোড। এখানে পদচিহ্ন পড়েছে অনেক মহামনির। মুক্তিযোদ্ধা আর শরণার্থীরা সীমান্ত পাড়ি দিয়েছিলেন এই সড়ক দিয়ে। ইতিহাসবিদরা বলছেন যে সড়কের পরতে পরতে ইতিহাস, সেটি সংরক্ষণে নেই কোনো সরকারি উদ্যোগ। শত বছর বলে যে গাছগুলো আছে সেগুলো বেসিক্যালি এখন আর গাছ নাই, সেগুলো সব ভিতর থেকে ফাঁকা হয়ে গেছে। সেগুলো এখন অত্যন্ত নাজুক অবস্থা। এই রোডে সম্পূর্ণ এখন ঝুঁকি তৈরি করছে। প্রতিনিয়ত মানুষ এই রাস্তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই গাছগুলো কেটে ফেলানোর জন্য একটি পরিকল্পনা করা হয়েছে। আমরা অনেকেই এই গাছগুলো রক্ষা করা এবং এই গাছগুলো বাঁচায় রাখা এবং এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই গাছ এবং এই রোডের জন্য আমরা রক্ষা করার জন্য দাবি উত্থাপন করি। এই সড়কটি যে বাঙালির আবেগের জায়গা তা মাথায় রেখেই সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আমাদের এটার প্রশস্ততা কম, এটাকে এক্সটেন্ড করার দরকার আছে, 6 লেন উন্নীত করার দরকার আছে। সরকারি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আছে, প্রজেক্টও আছে। রাস্তার যে কোডগুলো আছে রোডস অ্যান্ড হাইওয়ে, সেটি কোডের পাশাপাশি এটা যেন নামে সেপ্টেম্বর যশোর রোড নামে সংরক্ষণ করা যায়, সেই ব্যাপারটা আমরা তাদের সাথে আমরা আলোচনা করেছি। যশোর থেকে বেনাপোল পেট্রাপোল হয়ে কলকাতার শ্যামবাজার পর্যন্ত 125 কিলোমিটারের যশোর রোড। বিস্তৃত সড়কের 35 কিলোমিটার পড়েছে বাংলাদেশে, বাকিটা ভারতের পশ্চিমবঙ্গে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কাতারে হামলার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক চলাকালে কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানিকে ফোন করে ক্ষমা চান তিনি। দোহায় চালানো হামলায় দেশটির এক নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভবিষ্যতে আর কখনো দোহার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালাবে না তেল আবিব বলে ফোনালাপে আশ্বস্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইসরায়েল। শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেলেও সে হামলায় মৃত্যু হয় অন্তত 6 জনের।